নমস্কার। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের কায়া কি ছায়া কি মায়া। আমি কাল্পনিক ভূতের গল্প অনেক বলেছি, কিন্তু সত্যি সত্যি ভূতের অস্তিত্ব আছে কিনা এই নিয়ে তর্কের শেষ নেই। এসব নিয়ে দরকার নেই আমাদের মাথা ঘামিয়ে কাউকেই আমি ভূতে বিশ্বাস করতে বলি না। অন্তত ভূত মানলেও ভূতকে ভয় করার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কিন্তু ভূত মানি আর না মানি, মাঝে মাঝে এমন কিছু আশ্চর্য ঘটনা ঘটতে দেখা যায় যাদের কোনো মানে হয় না। সেগুলো ভূতের কীর্তি নাও হতে পারে, কিন্তু তাদের মূলে নিশ্চয়ই কোনো অপার্থিব শক্তি কাজ করে। ৩৬ কি ৩৭ বছর আগে কলকাতার জয়মিত্র স্ট্রিটের একটা বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে আরম্ভ করে। কোথাও কিছু নেই, বদ্ধ ঘরের মধ্যে হঠাৎ একরাশ ইট বা বারিশ বৃষ্টি হলো। চোখের সামনে ঘটি বাটি থালা মাটি থেকে শূন্যে উঠে উঠতে লাগলো পাখির মতো। তারপর ঝনঝন করে আবার মাটির ওপর পড়ে গেল ভেঙে চুরে। থানায় খবর দেওয়া হলো। পুলিশ বাহিনী এসে বাড়ি ঘেরাও করে সতর্ক পাহারা দিতে লাগলো। তবু এসব উপদ্রব বন্ধ হলো না। অথচ তার কিছুকাল পরে পুলিশ যখন হতাশ হয়ে হাল ছেড়ে সরে পড়েছে, ঠিক তখনই সমস্ত উৎপাত আপনা আপনি আবার থেমে গেল। ওই উপদ্রবের কাহিনী সংবাদপত্রেও প্রচারিত হয়েছিল এবং দলে দলে লোক ঘটনাস্থলে গিয়ে স্বচক্ষে সমস্ত ব্যাপার দেখে এসেছিল। আমাদের নিজেদের ভেতরে দুবার দুটো বিচিত্র ঘটনা ঘটে। অনেকদিন আগে আমরা রাওলাপিন্ডিতে ১ বছর বাস করেছিলাম। পরিবারের মধ্যে বাবা, মা, আমি আর ২ বোন। পে অফিস লেন নামে একটা রাস্তায় যে বাড়িখানা আমরা ভাড়া করেছিলাম সেটা এখনো বর্তমান আছে কিনা জানি না, কিন্তু তখন সে বাড়িতে সহজে কেউ থাকতে চাইতো না। আমরা ভাড়া নেওয়ার পরেই পাড়ার লোকের মুখে খবর পাওয়া গেল এ বাড়িতে অনেক রকম নাকি ভয় আছে। এর মধ্যে একজন পাঠান নিহত হয়েছে, আরেকজন পাঠান করেছেন আত্মহত্যা। তারপর থেকে এখানে আর কেউ বাস করতে পারে না। কিন্তু আমার বাবা ওসব কথা গ্রাহ্যের মধ্যে আনলেন না। আমার তখন বয়স অল্প, সব কথা ভালো করে মনে পড়ে না, তবে কোনো কোনো ঘটনা এখনো ভুলিনি। একদিন রাত্রে মায়ের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে গেল। বাবা বিছানার উপর উঠে বসে বললেন, ব্যাপার কি? মা বললেন, দেখবে এসো। আমাদের শোয়ার ঘরের সামনেই ছিল একটা দালান, তারপর উঠোন, আর উঠোনের ৩ দিকে কয়েকটা ঘর। বাবা ও মা ঘর থেকে বেরিয়ে গেলেন, আমিও গেলাম তাদের পেছনে পেছনে। দালান থেকে বেরিয়েই অবাক হয়ে দেখলাম উঠোনের ওপরে মাটি থেকে প্রায় ৪ হাত উঁচুতে জ্বলছে একটা আশ্চর্য আলো। দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে সেটা প্রদীপ, পাতি বা লণ্ঠন মশাল থেকে তৈরি হয়নি। নীলাভ আলো, আকার ঠিক ক্রিকেট বলের মতো। চাঁদের কিরণে ধবধবে উঠোনের ওপর আলোটা এদিক থেকে ওদিক পর্যন্ত নেচে নেচে বেড়াচ্ছে এবং মাঝে মাঝে এক একটা ঘরের দরজার কাছে ঠোকর খেয়ে আবার ফিরে আসছে। মায়ের বাধা না মেনে বাবা উঠোনের দিকে অগ্রসর হলেন। আলোটাও হঠাৎ নিভে গেল। তারপর কয়েক রাত ধরে আর এক রকম কাণ্ড। গভীর রাত্রে উঠোনের ধারের ঘরগুলোর দরজায় দরজায় শিকল বেজে ওঠে ঝনঝন করে। বাবা বাইরে ছুটে যায়, কিন্তু কাউকে দেখতে পান না। হয়তো বাইরের দুষ্ট লোক এসে ভয় দেখাচ্ছে। এই ভেবে ভেতরে ঢোকার দুটো দরজায় তালাচাবি লাগানো হলো, কিন্তু তবু থামলো না তার ওই শিকল সঙ্গীত। মা তো ভয় সারা, বলেন, এই অলক্ষণে বাড়ি ছেড়ে চলো। বাবা কিন্তু অটল, বলেন, আলো দেখি আর শিকল বাজিয়ে কোনো পাঠান ভূত আমাকে ভয় দেখাতে পারবে না। পাঠান ভূতরাই শেষটা হতাশ হয়ে আলো দেখানো আর শিকল বাজানোর কাজে ইস্তফা দিল। দ্বিতীয় ঘটনাস্থল হচ্ছে কলকাতা। আমাদের পৈতৃক বসত বাড়ি ছিল পাথুরিয়া ঘাটায়। ৩ মহলা বাড়ি, তার উপরে একটা হাত দেড়েক চওড়াখানা। দূর সম্পর্কীয় আত্মীয়দের একসাথে ৩খানা বাড়ি। শেষোক্ত ৩খানা বাড়ির মধ্যে একটা ছিল খালি, ভৌতিক বাড়ি বলে তার ভেতরে কেউ বাস করতে পারত না। ছোটবেলা থেকেই আমি ভূতকে ভয় করি না, যদিও ভূতের গল্প শুনতে বা পড়তে খুব ভালোবাসি। মনে আছে ছোটবেলায় একদিন কৌতূহলী হয়ে ছাদ থেকে পাঁচিল বেয়ে সেই হানা বাড়িতে গেছিলাম। ভূতকে বধ করার জন্য আমার হাতে ছিল একটা কাটারি। দোতলা ও একতলার প্রত্যেক ঘরে ঢুকে দেখলাম খালি ২ ইঞ্চি পুরু ধুলো, আর ধুলোর ওপরে নানা আকারের পদচিহ্ন। একটা ঘরে রয়েছে ধুলো ভরা তেলহীন প্রদীপের ভেতরে আধপোড়া সলতে আর একটা কঙ্কাল। কেউ চমকে উঠবেন না যেন, কারণ সেটা হচ্ছে বেড়ালের কঙ্কাল। ভূত দেখাও দিল না, কোনো রকম শব্দ টব্দ করার বা কথা বলারও চেষ্টা করলো না। বোধহয় আমার হাতের কাটারি দেখে ভয় পেয়েছিল। অথচ এই বাড়িরই ছাদের উপরে একটা রোমাঞ্চকর ঘটনা ঘটে। তখন আমার বয়স ১০ বছরের বেশি নয়। আমার বাবার একটা অভ্যাস ছিল, গ্রীষ্মকালের রাত্রে তিনি খোলা ছাদের উপরে শুতেন। একদিন অনেক রাত, ভীষণ গোলমালে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি কাকারা আমার বাবার অচেতন দেহ তেতলার সিঁড়ি দিয়ে নিচে নিয়ে আসছেন।
খানিকক্ষণ চেষ্টা করার পর বাবার জ্ঞান হলো। তারপর তখন এবং তারপরেও বাবার মুখে একাধিকবার যে কাহিনীটা শুনেছি তা হচ্ছে, ছাদের ওপরে উঠে ঘুমানোর আগে বাবা খানিকক্ষণ পায়চারি করতেন। 2-3 দিন পায়চারি করতে করতে বাবা দেখতে পেলেন খানার ওপাশে হানাবাড়ির ছাদের উপর দাঁড়িয়ে শ্বেত বসনা নারী মূর্তি। ওদিকের পাশাপাশি 3টে বাড়ির একটা ছাদে উঠলেই অন্য দুটো বাড়ির ছাদ অনায়াসেই যাওয়া যেত। হানা বাড়ির ও তার পাশের বাড়ির ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না। বাকি যে বাড়ির সিঁড়ি ছিল তার মধ্যে বাস করতেন রাঙাগিন্নি নামে এক বিধবা নারী ও তুলসীর মা নামে এক মহিলা। ছাদের ওপরে প্রথম 2-3 দিন নারী মূর্তি দেখে ভেবেছিলেন গ্রীষ্মাধিক্যের জন্য নিশ্চয়ই রাঙাগিন্নি বা তুলসীর মা কেউ ছাদের উপরে উঠে বেড়াচ্ছেন। ঘটনার দিন বাবা অনেক রাতে থিয়েটার দেখে বাড়ি ফিরেছিলেন। খাওয়া দাওয়া সেরে তিনি যখন ছাদের উপরে শুতে যান তখন প্রায় রাত 3টে। আজ বাবার মনে সন্দেহ হলো, এই হানা বাড়িকে পাড়ার সকলেই ভয় করে। ও বাড়ি কেউ ভাড়া পর্যন্ত নেয় না। এই স্তব্ধ শেষ রাতে ওই ছাদের ওপরে পাড়ার মেয়ের নিয়মিত আবির্ভাব দেখে তিনি বিস্মিত হলেন। দূর থেকে চেঁচিয়ে বাবা জিজ্ঞাসা করলেন, ওখানে কে তুমি দাঁড়িয়ে আছো? কোনো সাড়া নেই। বাবা এগোতে এগোতে আবার জিজ্ঞাসা করলেন, তুমি রাঙাগিন্নি নাকি তুলসীর মা? মূর্তি উত্তর দিলেন না। বাবা তখন খানার সামনে এসে দাঁড়িয়েছেন। এতক্ষণে তিনি লক্ষ্য করলেন মূর্তির মুখে ঘোমটা। রাঙাগিন্নি বা তুলসীর মা বাবার সামনে ঘোমটা দিতেন না। এখন অন্য কোনো মেয়েরাও আসবার কথা নয়, তাহলে কে এই নারী? মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। পরিপূর্ণ চাঁদের আলোতেও তার কাপড়ের ভেতর থেকে দেহের কোনো অংশই দেখা যাচ্ছে না। তার ভাবভঙ্গি বৃদ্ধার মতো নয় বটে, কিন্তু সে যুবতী কি প্রৌঢ়া তাও বোঝবার কোনো উপায় নেই। বাবা অত্যন্ত কৌতূহলী হয়ে খানা ডিঙিয়ে পাশের ছাদের ওপরে গিয়ে উঠলেন। তিনি স্থির করলেন নিশ্চয়ই এ কোনো মেয়ে চোর ধরা পড়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। বাবা তার দিকে অগ্রসর হতেই সে পায়ে পায়ে পিছোতে লাগলো। বাবা বললেন, দাঁড়াও, শিগগির বলো কে তুমি? কোনো জবাব না দিয়ে মূর্তি পেছোতে লাগলো। ক্রমে তার সঙ্গে বাবাও হানাবাড়ির ছাদের উপরে গিয়ে পড়লেন। নারী মূর্তি একেবারে ছাদের ধারে গিয়ে দাঁড়ালো। তারপর আর পিছোবার উপায় নেই আর কোথায় পালাবে? এখন আমার কথার জবাব দাও, কে তুমি? বলে বাবা আরো 2 পায়ে গিয়ে গেলেন। তারপর যা হলো একেবারেই কল্পনাতীত। বাবা যখন মূর্তির কাছ থেকে মাত্র 1 হাত তফাতে, তখন পূর্ণ চন্দ্রালোকে সেই অদ্ভুত স্ত্রীলোকটি সশরীরেই যেন হাওয়ার ভিতরে একেবারেই মিলিয়ে গেল। বাবা অত্যন্ত সাহসী ছিলেন। তিনি যে ভূতকে ভয় করতেন না এ কথা আমি জানি, কিন্তু এই অপার্থিব এবং অসম্ভব দৃশ্য দেখে তার মাথা ঘুরতে লাগলো এবং তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন। এই ঘটনার কিছুকাল পরে আমাদের বসত বাড়ি 4 ভাগে বিভক্ত হয়ে যায়। আমাদের অংশে পড়েছিল বাড়ির পিছন দিকটা। খানার ধারে হানা বাড়ির ঠিক পাশেই তেতলার ঘরে আমি বহু বছর শুয়েছিলাম, কিন্তু প্রেতনী দর্শনের সৌভাগ্য বা দুর্ভাগ্য কোনোদিনই আমার হয়নি। বাবা এরপরেও গ্রীষ্মকালে ছাদে শুতে যেতেন, কিন্তু কোনো ছায়ামূর্তি তিনি আর কোনোদিন দেখতে পাননি। হানা বাড়ি ঘাড়াও পরে সংস্কার করে ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ভাড়াটিয়াই ভূতের ভয় পেয়েছে বলে অভিযোগ করেনি। বাবা ছিলেন অত্যন্ত সত্যবাদী, নির্ভীক, স্বল্পবাক এবং গম্ভীর প্রকৃতির মানুষ। তিনি যে মিথ্যে ভয় পেয়েছিলেন বা কাল্পনিক গল্পকে সত্যি বলে চালিয়েছিলেন, এমন অসম্ভব কথা আমি স্বপ্নেও বিশ্বাস করতে পারি না। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।